নমস্কার। আবার চলে এলাম ঠাকুমার ঝুলি নিয়ে আপনাদের কাছে। আজকে যে গল্পটা বলবো সেটার নাম একটা কালো বিড়াল। এটা এডগার অ্যালান পোর গল্প। অনুবাদ করেছেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। যে কাহিনী বলতে যাচ্ছি আপাতত সাধারণ হলো, কি ভয়ঙ্কর সে কথা ভাবতেও গা কাঁটা দিয়ে উঠছে। কেউ বিশ্বাস করুন বা না করুন, তবু বলতে হবে আমায়। জানি কারো বিশ্বাস লাভ করবে না, নিঃসন্দেহে আমি সে বিষয়। কারণ নিজের মন যা বিশ্বাস করতে চায় না, অন্য কেউ যে তা বিশ্বাস করবে পাগলের মতো সে ধারণা আমি করিনি। আবগারিকে ফাঁকে দেওয়ার কোনো প্রয়াস কোনোদিন আমি করিনি। আগামীকাল মৃত্যু আমার নিশ্চিত। তার আগে মনোভাব কমানোর জন্য ধারাবাহিকভাবে সম্পূর্ণ ঘটনাটা বর্ণনা করছি আমি। এই কথা ভাবলে যন্ত্রণার দাহনে পাগল হয়ে যাই আমি। এর কোনো ব্যাখ্যা খুঁজে পায় না মন। সে প্রচেষ্টাও আমি করব না। যা আমার কাছে জীবন্ত আতঙ্ক, ভয়ালো বিভীষিকা, অন্যের কাছে তা হয়তো বাতুলের কল্পনা বিলাস। আমি যাকে অপার্থিব ও অলৌকিক বলে মনে করি, কোনো তীক্ষ্ণদী ব্যক্তির কাছে তা হয়তো নিতান্ত স্বাভাবিক। ভয়ে, আতঙ্কে উত্তেজিত মন নিয়ে যা আমি বলতে চাইছি, কোনো সুস্থ বিচার বুদ্ধিসম্পন্ন ব্যক্তি হয়তো তার মধ্যে কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করতে সক্ষম হবেন না। আমার বুদ্ধিতে যার ব্যাখ্যা চলেনি, অন্য কেউ যে তার ব্যাখ্যা করতে পারবেন না, এমনতর কোনো কিছু কল্পনার দুঃসাহসও আমার নেই। ছেলেবেলা থেকেই নরম মন আমার, কোমল পেলব মন ভরা দয়া মায়া। এই নরম মনের জন্য ছেলেবেলায় বন্ধুবান্ধবে কত ঠাট্টা করেছে তার সীমা নেই। জীবজন্তু পশু পাখির প্রতি বিশেষ সম্প্রীতি ছিল আমার। বাবা মাও নানান রকম পোষ মানা পশু পাখি উপহার দিয়ে আমার এই সম্প্রীতি বাড়িয়ে তুলেছিলেন। দিনের বেশিরভাগ সময় আমার কাটতো এদের নিয়ে। এদের খাইয়ে দাইয়ে আদর করে সময় কাটাতে আমার যত ভালো লাগতো, তেমন আর কিছুতেই লাগতো না। বয়স যত বাড়তে লাগলো, স্বভাবের এই দিকটিও সমান পাল্লায় বেড়ে চলল। বড় হয়ে ওঠার পরও আমার নিবিড় আনন্দের প্রধান খোরাক হয়ে রইল এইটেই। জীব জানোয়ার পশু পাখিকে ভালোবেসে যে কি সুনিবিড় আনন্দের আস্বাদে নিজের সমস্ত অনুভূতি ভরিয়ে তোলা যায়। কোনো সুচতুর প্রভুভক্ত কুকুরকে যিনি একবার ভালোবাসতে পেরেছেন, তিনিই জানেন, তাকে আর কথা বুঝিয়ে বলতে হবে না। আমার বিয়ে হয়েছিল যৌবন যখন সবে আমাকে ধন্য করেছে। বিয়েতে আমার সুখের সীমা পরিসীমা ছিল না, কারণ আমার স্ত্রীর স্বভাব ছিল আমার স্বভাবের অনুরূপ। পোষা জীব জন্তুর প্রতি আমার অসীম আসক্তি দেখে উনি সানন্দে আমার জন্যে নানান জাতের সুন্দর সুন্দর পশু পাখি জোগাড় করতেন। সত্যি কথা বলতে গেলে আমাদের একটা ছোটোখাটো চিড়িয়াখানা গড়ে উঠেছিল। পাখি পাখালি, একঝাঁক সোনালি মাছ, বিলিতি ইঁদুর, খরগোশ, সুন্দর একটা কুকুর, একটা বাচ্চা বাঁদর, আরও কত কী। এমনকি একটা বিড়াল পর্যন্ত ছিল। বিড়ালটা ছিল নাদুস নুদুস মোটা সোটা, আশ্চর্য সুন্দর দেখতে। কুচকুচে কালো গায়ের রং, সারা দেহে থোকা থোকা নরম লোম, আর কি সুতীক্ষ্ণ বুদ্ধি ছিল ওটার। আমার স্ত্রীর মনের মধ্যে খানিকটা কুসংস্কার ছিল। বিড়ালটার তীক্ষ্ণ বুদ্ধি দেখে মাঝে মাঝে উনি বলতেন যে ওটা একটা ডাইনি। কালো বিড়াল খারাপ, কালো বিড়াল ডাইনি, এমন একটা অন্ধ সংস্কার অনেকের আছে। অবশ্যই এমনি কুসংস্কারে ওর খুব বেশি বিশ্বাস ছিল না। বিড়ালটার নাম প্লুটো। খুব ভালোবাসতাম ওকে। ও আমার খেলাধুলার সঙ্গী পর্যন্ত ছিল। নিজ হাতে ওকে খাওয়াতাম। বাসায় সর্বদা আমার পেছন পেছন ঘুরঘুর করতো। বাইরে বেরোবার সময় ঘরে আটকে রাখতে প্রচুর বেগ পেতে হতো। বছর ধরেই প্লুটো আমার প্রিয় সঙ্গী, প্রিয় বন্ধু। সত্যি বলতে বলছি, নইলে কথাটা লজ্জার। এক বছরে মদ্যপানের সাংঘাতিক কবলে পড়ে আমার হাব ভাব স্বভাব চরিত্র মন মেজাজ কুপথে এগিয়ে চলছিল।
ক্রমশ খুব খেয়াল আর রুক্ষ মেজাজ বেড়েই চলছিল আমার। অন্য কারো অনুভূতিকে উপলব্ধি করবার কথা হারিয়ে ফেলছিলুম ক্রমে। স্ত্রীর সঙ্গেও গালমন্দ করাটা অভ্যেস হয়ে দাঁড়িয়ে যাচ্ছিল। এমনকি ওকে মারধর পর্যন্ত করতে আমার আটকাতো না। আমার অতদূর অবনতি হয়ে গিয়েছিল। পোষমানা পাখি পাখালি জীব জানোয়ারগুলো পর্যন্ত আমার স্বভাবেরই অকল্প পরিবর্তন বুঝতে পেরেছিল। আমি কেবল যে অবহেলা করতে শুরু করেছিলাম তাই না, এদের সঙ্গে রীতিমতো দুর্ব্যবহার করতাম। অসাবধানে কিংবা ভালোবেসে এরা যদি আমার কাছে এসে পড়তো, তাদের ওপর মারধর শুরু করে দিতে একটুও হাত কাঁপতো না আমার। যে নরম মেজাজের জন্য বন্ধুরা এতকাল ঠাট্টা করতো, তারা আমার মেজাজের এই অবশ্য পরিবর্তনে খুব অবাক হয়ে গেছিল। এক প্লুটোকে তখনও হয়তো কিছুটা ভালোবাসতাম আমি, কিন্তু মেজাজ আমার চড়তে লাগলো ক্রমশ। নেশার মতো খারাপ জিনিস আর কিছু নেই, তার ওপর মদের নেশা। প্লুটোটাও ক্রমশ বুড়ো হয়ে খিটখিটে হয়ে উঠছিল। হয়তো আমার রুক্ষ স্বভাবের ছায়াপাত ঘটেছিল তার ওপর। সেদিন রাত্রে শহরের একটা কুখ্যাত বার থেকে রীতিমতো মাতাল হয়ে বাড়ি ফিরেছিলাম। হঠাৎ নেশার চোখে মনে হলো প্লুটো যেন আমায় এড়িয়ে চলতে চায়। খুব করে চেপে ধরলুম মুখে। হঠাৎ এই বেখাপ্পা আবদারের আক্রমণে ক্ষেপে ও আঁচকে উঠে বেড়ালটা দাঁত বসিয়ে দিল আমার হাতে। আমাকে তখন যেন ভূতে পেয়েছিল। নিজেকে ভুলে গেলুম আমি। মনে হলো আমার আসল আত্মাটা যেন উদাও হয়ে গেছে মহাশূন্যে, আর একটা মদ্যপ জঘন্য শয়তান ক্রোধে হিংস্র করে তুলেছে আমার দেহের শিরা উপশিরা। চট করে ওয়েস্টকোটের জেব থেকে একটা ছোট্ট ছুরি বের করলাম। হিংস্র হাতে খুললুম ফলাটা। বাতির আলো ঝিরিক মেরে উঠল ফলা। মাথায় তখন খুন চড়ে গেছে। দৃঢ় কঠিন হাতে গলা টিপে ধরলুম প্লুটোর। তারপর ছুরিটার খুব ফলা দিয়ে সোজা একটা চোখ উপড়ে দিলুম ওর। আজ কথা লিখতে লজ্জায়, অনুতাপে, ঘৃণায় জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছি আমি। কিন্তু তখন আমার মাথায় ছিল তরল আগুনের নেশা। সারা রাতে ঘুম নিবলে সেই তরল অগ্নির দাউ দাউ শিখা। ভোরবেলা যখন নিজেকে নিজের মধ্যে ফিরে পেলুম, মনে জাগলো একটা অনুশোচনা, একটা ভয়ের রেশ। কি একটা যেন হৃদয়ে কুড়ে কুড়ে খেতে লাগলো আমার, যেমন একটা অর্ধস্ফুট দোমনা ভাব। তবে তেমন গভীরভাবে হৃদয়কে তা নাড়া দিল না। নেশার সময় আসতেই আবার সব কিছু ভুলে গেলুম। মদের বোতলে ডুবে গেল আমার পরিপার্শ্ব, হৃদয়, বিবেক, ভালো মন্দ যাচাই করার ক্ষমতা, সব কিছু। বিড়ালটা সেরে উঠল ক্রমশ। ওর মনেবিহীন চোখের গর্তটায় কি বিভৎস দগদগে ঘা। আস্তে আস্তে চোখের যন্ত্রণাটা কমলো। আগেকার মতোই সারা বাড়িতে ঘুরে বেড়াতে লাগলো। কিন্তু আমার পায়ের শব্দ শুনলে নিদারুণ ভয়ে আতঙ্কে ছুটে পালাতো। বিগত কোমল হৃদয় ধর্মে সামান্য তখন আমার আর ছিল না যে আমাকে ভালোবাসবে। তার এই সুস্পষ্ট বিরাগ দেখে গোড়ায় আমার মন আহত হতো। ক্রমশ এই বেদনা পরিণত হলো অপরিসীম বিরক্তিতে। মনের গহনে বাঁধা বাঁধল কুৎসিত ভয়াল কুপ্রবৃত্তি। সূচনা জাগল চরম পরম অবশ্যম্ভাবী পরিণতির সর্বনাশে। এই কুপ্রবৃত্তির যে কোনো ব্যাখ্যা নিয়ে আমি অপরাগ, কিন্তু আমার আত্মাকে যেমন নির্দ্বিধায় স্বীকার করি, অনুরূপ বিশ্বাস করি মানব হৃদয়ে অপরাধ প্রবৃত্তি একটা আদিম জান্তব্য একমাত্র অনুভূতি। সর্বদা যে অনুভূতি কুড়ে কুড়ে খায় হৃদয় মন। এমন বহু লোক আছে অন্যায় জানে বলেই, যারা নীতিবিগড়িত কাজ করে চলেছে বারংবার। বিবেকের সতর্ক খবরদারি সত্ত্বেও মানব হৃদয়ে অন্যায়ের প্রতি একটা চিরন্তন ঝোঁক আছে। এই ঝোঁকের পেছনে হয়তো নিছক নীতির কঠোর শাসন লঙ্ঘন করা ছাড়া আর কোনো উদ্দেশ্য নেই। এই ঝোঁকই হলো আমার কাল। নিজেকে লক্ষ্যভ্রষ্ট পথভ্রষ্ট করবার, আত্মাকে আঘাতে আঘাতে ক্ষতবিক্ষত করে তুলবার এই যে সুগভীর দুর্বার আকর্ষণ ছিল আমার অচেতন মনে, তার নেশা ছিল পাপের আনন্দেই পাপ করে যাওয়া। এই নেশায় পাগল হয়ে গিয়েছিলাম। এই নিরাপদ বিড়ালটার ওপর চরম অত্যাচার করতে আমি অপারগ হইনি। একদিন ভোরবেলায় বিড়ালটার গলায় দড়ি ফাঁস করিয়ে গাছের ডালে লটকে দিলাম।
সুস্থ, নিরীহ, নিরপরাধ পোষমানা বিড়ালটাকে এমনি করে শান্ত মাথায় খুন করলাম আমি। দড়িটা যখন গাছের ডালে বাঁধছি তখন বোবা কান্নায় তরল ধারা নামলো আমার দু চোখ পেয়ে দরদর করে। অনুশোচনায় ভেঙে চুরে চুরে যেতে লাগলো আমার মন। তবু প্লুটোকে খুন করলাম আমি। ও আমার কোনো ক্ষতি করেনি, নিষ্ঠুরের মতো তাই ওকে হত্যা করলাম। ওকে খুন করে আমি অক্ষম্য পাপ করেছি। অভিশপ্ত করছি আমার অমর আত্মাকে। পরম দয়াল ভীষণ ভয়ালো ঈশ্বরের অসীম অনন্ত ক্ষমার স্পর্শ থেকে নিজেকে বঞ্চিত করছি। এই কথা মনে হচ্ছিল বলেই, হ্যাঁ, এই কথা মনে হচ্ছিল বলেই একটা জঘন্য কুৎসিত উল্লাসে ওকে আমি খুন করলাম। সেদিন রাত্রে, হ্যাঁ, ওই দিন রাত্রেই আগুন আগুন বলে একটা আতঙ্ক চিৎকারে ঘুম ভেঙে গেল। জেগে দেখি আমার শয্যার মশারিটা পর্যন্ত স্পর্শ করেছে আগুনের লোলুপ শিখা। সারা বাড়িতে চেটে চেটে গ্রাস করছে ক্ষুধার্ত অগ্নির লেলিহান লোল্ল জিহ্বা। অনেক কষ্টে এই তাণ্ডবলীলার মধ্যে থেকে স্ত্রী ও একটি চাকরকে নিয়ে কোনো মতে আত্মরক্ষা করলুম। সর্বনাশের কিছু বাকি ছিল না। অগ্নিকাণ্ডের দরুন পার্থিব সম্পত্তি বলতে যা কিছু আমার ছিল সব গেল। আমার সামনে উন্মাদ উত্তাল তরঙ্গ তুলে নৃত্য করতে লাগলো হতাশার নিদারুণ দুরন্ত অকুল পাথার। ভোরবেলায় এই পাপ কাজ আর রাতের এই দুর্ঘটনা, এই উভয়ের ভিতর কোনো কার্যকারণ সূত্র আবিষ্কার করার মতো দুর্বল হৃদয় আমার নয়। তবে আমি শুধু কেবল ঘটনা শৃঙ্খলকে ধারাবাহিকভাবে বর্ণনা করে চলেছি বলে সামান্য অংশও যাতে অকথিত না থাকে সে আমি চাইনি। অগ্নিকাণ্ডের পরদিন ধ্বংসস্তূপ দেখতে গেলুম। সব কিছু গেছে আমার, সব কিছু। শুধু দেয়াল বাদে ধসে পড়েছে সমস্ত বাড়ি। বাড়িটার মধ্যস্থ তলায় আমার শোয়ার ঘরের দেয়াল ওটা। এর দিকে থাকতো আমার শিয়রের দিকটা। সম্প্রতি দেয়ালটায় প্লাস্টার করা হয়েছিল, তাই হয়তো আগুন তেমন ক্ষতি করতে পারেনি। তাকিয়ে দেখি এই দেয়ালটার সামনে খুব ভিড় জমেছে। গভীর ঔৎসুক্যে কৌতূহল ভরে বহু লোক কি যেন দেখছে। তাদের টুকরো টুকরো অবাক স্বরের মন্তব্যে কৌতূহলী হয়ে কাছে এগিয়ে গেলাম। দেখি সারা দেয়াল জুড়ে খোদাই করা হয়েছে বিশাল দেহী একটা বিড়ালের মূর্তি। মূর্তিটা এত স্পষ্ট ও স্বাভাবিক যে আশ্চর্য না হয়ে পারলুম না। বিড়ালটার গলায় ওটা, হ্যাঁ, ওটা কি? স্পষ্ট দেখা গেল বিড়ালটার গলায় একটা দড়ি বাঁধা। কী ভৌতিক চিত্র! ভয়ানক অবাক হলুম, ভয়ও পেলুম ভীষণ। অবশেষে ভাবতে ভাবতে একটা কিনারা পাওয়া গেল। কী করে সম্ভব হলো এটা? মনে পড়ল বাড়ির ঠিক পাশে বাগানের মধ্যে একটা গাছে বিড়ালটাকে ফাঁসি দিয়েছিলাম। অগ্নিকাণ্ডের আভাস পেয়ে এই বাগানেই প্রথম লোকজন জমেছিল। তাদের ভেতর কেউ একজন নিশ্চয়ই আমার ঘুম ভাঙাবার জন্যে খোলা জানলা দিয়ে মৃত বিড়ালটাকে ঘরের মধ্যে ছুঁড়ে ফেলে দেয়। অন্যান্য দেয়াল ভেঙে পড়ার দরুন মৃতদেহটা এই দেয়ালটাকে কাঁচা সিমেন্টের প্লাস্টারের সঙ্গে লেপ্টে যায়। এরপর মৃতদেহের গ্যাস, দেয়ালের সিমেন্ট, আগুন একসাথে মিলে খাড়া দেয়ালে অদ্ভুত ছবি সৃষ্টি হয়েছে। বুদ্ধি দিয়ে যদিচ ব্যাপারটা একটা ব্যাখ্যা আমি করলুম, শুধু মন তা মানল না। তাই এই দৃশ্য আমার মনের গহনে গভীর একটা ছাপ রেখে গেল। মাস কয়েকের মধ্যে ওই কালো বিড়ালটার অপার্থিব চিত্রের ছাপ কোনো মতেই তাড়াতে পারলাম না মন থেকে। এই সময় মনে কেমন যেন একটা আবছা অনুভূতি ফিরে এলো, যেন অনুতাপের একটা ক্ষীণ আভাস, অথচ পুরোপুরি অনুতাপ বলে তাকে মনে নেওয়া যায় না। পোষা বিড়ালটা হারিয়ে কেমন একটা অস্বস্তিকর ফাঁকা ঠেকতোলা সব কিছু। যেসব জঘন্য জায়গায় ইদানিং আমার দিন কাটতো সেই সব স্থানে এখন আর একটা বিড়ালের খোঁজ করতে লাগলাম। একদিন রাতে এমনি একটা কুখ্যাত আড্ডায় বসে আছি আধা মাতাল হয়ে। ঘরের ভেতর উল্লেখযোগ্য একমাত্র বস্তু একটা বিরাট মদের পিপে। হঠাৎ আমার চোখে পড়ল পিপিটার ওপর কালো মতো কি একটা যেন দেখতে পাওয়া যাচ্ছে। মিনিট কয়েক অপলক চোখে পিপিটার দিকে তাকিয়ে রইলাম। আশ্চর্য, ওই কালো জিনিসটা এতক্ষণ আমার নজরে পড়েনি। টলতে টলতে দ্রুত পায়ে কাছে গেলুম।
হাত বাড়িয়ে ছুঁয়ে দেখি মস্ত একটা কালো বিড়াল। কালো বিড়াল! প্লুটো! এক রকমায় নেশা ছুটে গেল। না, প্লুটো আসবে কোত্থেকে? তবে বিড়ালটা অবিকল প্লুটোর মতো দেখতে, তেমন বড় সড়ো, মোটা সোটা, তেমনি কালো, তেমনি নরম লোম। একটু যা তফাৎ ঠেকল তা হলো প্লুটোর সারা কালো গায়ে কোনো রকম রঙের চিহ্ন ছিল না, এক গাছাও। আর এই বিড়ালটার গলার কাছে সারা বুক জুড়ে আবছা সাদা রঙের একটা ছাপ। গায়ে হাত পড়তেই উঠে দাঁড়ালো বিড়ালটা। আমার হাতে নাক ঘষতে ঘষতে খুব করে ডাকতে লাগলো, যেন খুব খুশি। প্লুটো মারা যাওয়ার পর থেকে এমনি একটা বিড়ালই খুঁজছিলাম আমি। তক্ষুনি আড্ডার স্বত্বাধিকারীকে বললাম, বিড়ালটা আমি কিনতে চাই। সবিনয় তিনি জানালেন বিড়ালটা তার নয়। কার সে কথা জানেনও না তিনি। ওটাকে আদৌ তিনি দেখেননি আগে কখনো। সস্নেহে আদর করতে লাগলুম বিড়ালটাকে। বাড়ি ফেরার জন্য যখন উঠলুম, বিড়ালটা এমনি ভাব দেখালো যে সেও আমার সঙ্গে যাবে। বারণ করলাম না, বরং চলতে চলতে মাঝে মাঝে নিচু হয়ে আদর করতে লাগলাম। এদিকে আমার মনোভাব পাল্টে গেল। বিড়ালটার প্রতি কেমন একটা অস্বস্তিকর বিতৃষ্ণা জাগতে লাগলো। ধারণার বিপরীতটাই ঘটল। কেন জানি না, এই বিড়ালটা আমাকে ভালোবাসত বলেই বোধহয় আমার বিরক্তি বেড়ে গেল। একটা সুতীব্র ঘৃণা জন্ম নিল এই মনোভাব থেকে। বিড়ালটাকে এড়িয়ে চলবার চেষ্টা করতে লাগলুম। প্লুটোর কথা মনে পড়তো বলেই এটাকে আর মারধর করতে হাত উঠত না। কিন্তু যদিচ ওকে মারধর করতে মন চাইতো না, তবু কয়েক সপ্তাহের মধ্যেই ওর প্রতি একটা বর্ণনাতীত ঘৃণার সৃষ্টি হলো। সেই ঘৃণার আগুনে জ্বলে পুড়ে যেতে লাগলাম আমি। ঘৃণাটা এমন অসহ্য হয়ে ওঠার একটা কারণ ছিল। যে রাত্রে বিড়ালটাকে আমি বাড়ি নিয়ে এসেছিলাম, তখন মত্ত অবস্থায় ছিলুম বলে হয়তো খেয়াল করিনি। পরদিন সকালে দেখি প্লুটোর মতো এরও একটা চোখ নেই। সে জায়গায় জঘন্য কুৎসিত দগদগে একটা ঘা। হয়তো এই জন্যেই বিড়ালটা আমার স্ত্রীর পরম আদরের হয়ে উঠেছিল। নরম কোমল মমতার অধিকারী ছিলুম বলে একদা আমি আশ্চর্য পবিত্র আনন্দে পরিপূর্ণ ছিলুম। সেই মমতা আমি একদম হারিয়ে ফেললেও আমার স্ত্রীর অন্তরে পূর্ণমাত্রাতেই ছিল। বিড়ালটার প্রতি ক্রমশ বিতৃষ্ণা বাড়তে লাগলো। ওটা ততই আমার ন্যাওটা হয়ে পড়ল। ওর নাছোড়বান্দা পছন্দের ভার আমি পরিষ্কার করে বুঝিয়ে বলতে পারবো না। এত অস্বাভাবিক ছিল আমার পায়ে পায়ে ঘুরতে, ওর ধৈর্যের কমতি ছিল না। যখনই বসি ওটা আমার চেয়ারের নিচে বসে পা চাটবে, নয়তো বুকে কোলে ঝাঁপিয়ে পড়ে বিবমিশায় আমাকে আচ্ছন্ন করে দেবে। দাঁড়ালেও বিড়ালটা পায়ে পায়ে আমার সঙ্গে উঠবে। স্মৃতি আর একটা কারণ, স্বীকার করতে লজ্জা নেই, ওর উপর একটা আমার ভীষণ ভয় জন্মালো। ভয়? হ্যাঁ, অপার্থিব ভয়। ঠিক যে কোনো ইহলৌকিক অমঙ্গলের ভয় তা নয়, অথচ তবুও ভয়। আজ এই নিঃসঙ্গ ঘন অন্ধকার সেলের মধ্যে বসে স্বীকার করতে দ্বিধা নেই যে ওই বিড়ালটা অলৌকিক একটা ভয়ে ভরিয়ে দিয়েছিল আমার মন। আর ক্রমশ সেই ভয় বেড়ে চলছিল নিছক অলীক একটা কল্পনা বিলাসে। বিড়ালটার গলার কাছে সাদা দাগটার দিকে কয়েকবার আমার স্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছিলেন। এই ভুতুড়ে বিড়ালটা আর প্লুটোর মধ্যে চেহারাটার তফাৎ ছিল শুধু ওই সাদা দাগটা। ভাবতেই যেন দেহ মন হিম হয়ে যায় আতঙ্কে। ওইটার জন্যেই বিড়ালটাকে ঘৃণা করতাম, ওইটার জন্যেই ওকে আমি ভয় পেতাম, ওইটার জন্যেই বিড়ালটা আমার মূর্তিমান আতঙ্ক হয়ে উঠেছিল। যদি সাহসে কুলোতো ওই ইবলিশের বাচ্চাটাকে খতম করে দিয়ে রেহাই পেতুম ওর হাত থেকে। একটা নিরুপায় কিংকর্তব্যবিমূঢ় অস্বস্তিকর আতঙ্ক ছিল সাদা দাগটা। আর কী বা হবে চেপে রেখে? দাগটা ছিল ফাঁসির দড়ির, ফাঁসির দড়ি, ঘৃণ্য পাপ, অসহ্য যন্ত্রণা আর রুদ্ধশ্বাস মৃত্যুর প্রতিভূ। একটা দুর্নিবার ক্রোধের আক্রমণ ছেয়ে গেল সমস্ত চৈতন্য। আর আমার সমস্ত অত্যাচার সহ্য করতে নিঃশব্দে নীরবে টু শব্দ না করে আমার কল্যাণী স্ত্রী। দারিদ্র্যের তাড়না তখন একটা পুরনো একতলা বাড়িতে এসে উঠেছি। একদিন গৃহস্থালী কোনো একটা কাজে আমার স্ত্রী আমার সঙ্গে সেই বাড়ির সঁড়ি ঘরে গেলেন। দেয়ালের গায়ে
খাঁজের পর খাঁজ কাটা, নামছি, এমন সময় কালো বিড়ালটা আমার পায়ের সঙ্গে এমনভাবে জড়িয়ে গেল যে আমি পড়ে মরি। রক্ত চড়ে গেল মাথায়। সমস্ত ভয়ে ক্রোধে পরিণত হলো। মরিয়া হয়ে একটা কুড়ুল তুলে নিয়ে প্রচণ্ড বেগে ছুঁড়ে মারলুম বিড়ালটার গায়ে। বিড়ালটা খতম হয়ে যেত, কিন্তু বাদ সাধলেন আমার স্ত্রী। হাত বাড়িয়ে কুড়ুলটা ধরে ফেললেন। এই বাধা পেয়ে মাথায় জ্বলে উঠল দোজখের আগুন। সজোরে এক ধাক্কায় ওর হাতটা ছাড়িয়ে সোজা ওরই মাথায় সর্বশক্তিতে বসিয়ে দিলুম আমল। নিঃশব্দে মৃত্যুর কোলে ঢলে পড়লেন আমার স্ত্রী। একটা আর্তনাদের সময় পর্যন্ত পেলেন না। পলকের মধ্যে এমন সাংঘাতিক একটা খুন করে ফেললুম আমি, কিন্তু সময় কই অনুতাপে, অপব্যবহারে। মৃতদেহটা এক্ষুনি লুকিয়ে ফেলতে হবে ভেবে দেখলুম দিনেই হোক রাতেই হোক পাড়ার লোকে চোখ এড়িয়ে দেহটা বাড়ি থেকে সরানো অসম্ভব। এখন তাহলে কি করা যায়? একবার ভাবলুম মৃতদেহটা টুকরো টুকরো করে কেটে আগুনে পুড়িয়ে ফেলি। পরক্ষণেই মনে হলো শুঁড়ি ঘরের মধ্যে মাটি খুঁড়ে কবর দিয়ে দিই। বাড়ির উঠোনে একটা কুয়ো খুঁড়ে মৃতদেহটা ফেললে ভালো, না একটা কাঠের বাক্সে ভরে মালপত্রের মতো কুড়ির মাথায় চাপিয়ে বাইরে সরিয়ে ফেললে ভালো। অনেক ভেবে চিনতে ফন্দি মাথায় এঁটো। মধ্যযুগীয় সাধু সন্ন্যাসীরা যে করে তাদের বলিদের পুঁতে ফেলতো দেয়ালে, এই সবটাকেও তেমনি করে পুঁতে ফেলবো দেয়ালে। শুঁড়িঘরটাই উপযুক্ত, ঠিক যেন এই জন্যেই সাজানো হয়েছে। দেয়ালগুলো কাঁচা গাঁথুনির, সম্প্রতি আবার চুন বালির প্লাস্টার হয়েছে। ঘরটা স্যাঁতস্যাঁতে বলে প্লাস্টার শুকোয়নি। আমি জানতুম একদিকের দেয়ালে খামোকা ফায়ারপ্লেস বা চিমনি বসানোর জন্যে মস্ত ফাঁক ছিল। পরে সামনে পাতলা ইঁট গেঁথে সেটাকে ঢেকে দেওয়া হয়, যাতে সবগুলো দেয়ালই একরকম দেখায়। ঠিক করলাম এই ফাঁপা জায়গাটার ইঁটগুলো সরিয়ে ভেতরে গর্তের মধ্যে দেহটা পুড়ে দেবো। তারপর ইঁটগুলো বসিয়ে এমনভাবে প্লাস্টার করে দেবো যে কিছুই বোঝা যাবে না। নির্ভুল হিসেব। খুব সহজে একটা গাঁইতি দিয়ে দেয়ালের ইঁটগুলো খসিয়ে ফেলতে পারলাম। এরপর মৃতদেহটা ফাঁকের মধ্যে দাঁড় করিয়ে সহজেই আবার আগের মতো একের পর এক ইঁটগুলো সাজিয়ে দিলুম। চুন বালি জোগাড় করে খুব সযত্নে এমন প্লাস্টার তৈরি করলুম যে আগের প্লাস্টারের সঙ্গে বিন্দুমাত্র তফাৎ না হয়। এবার খুব সাবধানে ইঁটগুলোর ওপর প্লাস্টার লাগালাম। কাজ শেষ করে স্বস্তির নিঃশ্বাস ফেলা গেল। ঠিক হয়েছে যা চেয়েছিলাম। দেয়ালটার কোথাও কোনো গরমিল হয়েছে বোঝা যাচ্ছে না। সযত্নে মেঝের সব চুনবালির শেষ কণাটুকু কুড়িয়ে ফেলে দিলুম। সব কাজ শেষ করে তাকিয়ে দেখলুম নিখুঁতভাবে আমার পরিশ্রম কাজে এসেছে, বৃথা যায়নি। এবার ওই সর্বনাশে কালো বিড়ালটাকে দেখে নেবো এক হাত। ওটাই তো আমার সর্বদুঃখের মূল। এবার ওটাকে খতম করে দিয়ে তবে নিশ্চিন্তি। বরাতে জমি আছে ওর, এবার আর রেহাই নেই কোনো মতে। কিন্তু আশ্চর্য, বিড়ালটা যেন হাওয়ায় উড়ে গেছে। বোধহয় আমার মেজাজ আর খুন করা দেখে সাবধান হয়ে গেছে। কোথাও তার ল্যাজের জন্য অবধি নেই। এই ঘৃণ্য জানোয়ারটাকে না দেখে শান্তি আর স্বস্তিতে মন ভরে গেল। হয়তো আর একটা জীবহত্যার হাত থেকে রেহাই পেলুম। রাতে ওটা পাত্তা পেলুম না। বিড়ালটা বাড়িতে আসবার পর এই প্রথম একটা রাত নিশ্চিন্ত ঘুমোনো গেল। 2 দিন কাটলো, বিড়ালটা কোনো পাত্তা পেলাম না। ইবলিশের বাচ্চাটা বাড়ি ছেড়ে পালিয়ে গেছে, আর ওটাকে দেখতে হবে না। আমার স্ত্রী সম্পর্কে কিছু কথা উঠল পাড়ায়। কোথায় গেলেন উনি? দরকার মতো জবাব আমি দিলুম সাজিয়ে গুজিয়ে। একবারে খানা তল্লাশি হলো, কিন্তু কিছুই ধরা পড়ল না। যাক, বাঁচা গেল। আসামি আগামী তাহলে আলোকিত। খুনের পর 4র্থ দিনে হঠাৎ একদল পুলিশ বাড়িতে হানা দিল। আঁটি করে সারা বাড়ি খুঁজতে লাগলো, কিন্তু আমি নিশ্চিন্ত। যেখানে মৃতদেহ লুকিয়ে রেখেছি মানুষের সাধ্য নেই তা খুঁজে বের করবার। তবে ভয় কি? পুলিশের কথা মতো সার্চের সময় তাদের সঙ্গে সঙ্গে রইলুম। সারা বাড়ি কোনা খামচি খুঁচে কোথাও বাকি রাখলো না। শেষ পর্যন্ত 4র্থ ঘর যখন তারা শুঁড়িঘরটা খুঁজতে গেল, তখন আমার একটু ভয় পেলুম না আমি। মুখে সহজ হাসি, বুকে শান্ত স্পন্দন, দেহে নিশ্চিন্ত আবেগ। কিসের ভয় আমার? বুকের ওপর আড়াআড়ি হাত রেখে ভয়ঙ্কর ঘরটায়
নিশ্চিন্তে পায়চারি করতে লাগলুম আমি। পুলিশের লোকরা কোনো ঝামেলা বাঁধল না দেখে অনুসন্ধানের ফলাফলে সন্তুষ্ট হয়ে বিদায় নেওয়ার জন্য তৈরি হলো। আমি তখন আনন্দের উত্তাল আবেগ চেপে রাখতে পারছি না। সারা মন প্রাণ খুশিতে উল্লাসে উল্লল হয়ে এমন কথা বলবার জন্যে প্রয়াস করতে লাগলো যে যাতে ভালো করে স্থির হওয়া যায় যে আমি যে নির্দোষ তাতে পুলিশের কোনো সন্দেহ নেই। ওরা যখন সিঁড়ি বেয়ে ওপরে উঠবে আমি আর চাপতে পারলাম না। মুখ দিয়ে বেরিয়ে এলো, দেখুন আপনাদের মনে যে খুঁতখুঁতনি নেই এত বড় খুশি হলাম। ধন্যবাদ, অজস্র ধন্যবাদ। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। এই বাড়িটা কিন্তু পাকা, অতীব শক্ত সমর্থ দালান, চমৎকার শক্ত গাঁথুনি। কি চললেন নাকি আপনারা? দেখুন কীরকম নিরেট কঠিন দেয়ালগুলো। কী যে বলছি, কী যে করছি পাগলের মতো, তখন আমার কিছুই খেয়াল নেই। উল্লাসে হাতের লাঠি দিয়ে দেয়ালে সেই স্থানে খুব করে ঠুকলুম, যার পেছনে রয়েছে আমার স্ত্রীর শব। মুক্তি নেই, নিস্তার নেই, রক্ষা নেই, কোনো রকমের রেহাই নেই সে ভয় পরিণামী হাত থেকে। বাঁচোয়া নেই আমার। একটা ক্রূর, কুটিল, হিংস্র শয়তান রক্তরূপ হিংস্র থাবা দিয়ে আঁকড়ে ধরেছে আমার ভাগ্য। ঈশ্বরেরও সাধ্য নেই তার হাত থেকে আমাকে বাঁচায়। তাই তো ফাঁপা দেয়ালে আমার লাঠির শব্দ মিলিয়ে যাওয়ার আগেই কবরের মধ্যে থেকে জবাব এলো সে শব্দের, একটা করুণ কান্নার, কেমন যেন একটা করুণ সশব্দ আকুতি, নিরুদ্ধ আর্তির শব্দায়িত স্পন্দন, ক্ষীণ কণ্ঠের চাপা আর্তনাদ, একটা ক্লিষ্ট কীর্ণ গোঙানি ধ্বনি। ক্রমশ বাড়তে লাগলো সেই কান্নার আওয়াজ, তীব্র থেকে তীব্রতর হয়ে উঠল। সেই সুতীব্র শব্দের ধারালো ফলা ঠিক যেন বিঁধল আমার হৃৎপিণ্ডে, স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে ওঠে। থামে না, থামবে না। থামল না সেই অলৌকিক ফোঁপানির শব্দ। সে কান্না মানুষের নয়, কোনো মতেই নয়। অমানসিক কোনো কিছুর বিকৃত কণ্ঠের দীর্ঘ বিলম্বিত লয় সে কান্নার ধ্বনি তরঙ্গ। সে কান্নায় ভরে গেল চারিদিক, ভরে গেল আকাশ বাতাস, আমার চারপাশের দুনিয়া। সত্যিই কি কান্নার শব্দ? কে যেন আর্তনাদ নয়, অট্টহাসে পেটে পড়ছে। কে যেন গোঙাচ্ছে না, বীভৎস উল্লাসে মাতাল হয়ে চেঁচাচ্ছে। কোথায় সৃষ্টি সেই বীভৎস শব্দের? নরকে, দোজকের প্রদায়ে হল এই যন্ত্রণা। কিন্তু অভিশপ্ত আত্মার আর্ত হাহারব আর ভয়াল যমদূতের সোল্লাসধ্বনি অট্টহাসি একসঙ্গে মিশে এই ভয়ঙ্কর ভয়ানক ধ্বনি তরঙ্গের নিচে ডুবিয়ে দিয়েছে আমাকে। কি করে বর্ণনা করব আমার তখনকার বর্ণনাতীত অবস্থা? কি করে, কেমন করে? এখনও সেই কথা ভাবলে গায়ে শিউরে উঠছে, সারা দেহ হিমশীতল হয়ে উঠছে। নিশ্চিতভাবে টলতে টলতে বিপরীত দিকে দেয়াল ধরে দাঁড়ালুম। ঠক ঠক করে কাঁপতে লাগলো পা, ভয়ে, আতঙ্কে। আকস্মিক আতঙ্কে নিশ্চল হয়ে যাওয়া পুলিশের দল মুহূর্তে ফিরে দাঁড়ালো সিঁড়ির ওপর। এরপর পায়ে পায়ে এসে দাঁড়ালো দেয়ালের ধারে। বহু জোড়া হাত একসঙ্গে উঠতে নামতে লাগলো, দেয়ালটা ভাঙতে শুরু করলো। ভাঙা দেয়ালের গায়ে সোজা হয়ে দাঁড়িয়ে আছে আমার স্ত্রীর রক্তমাখা পুঁতিগন্ধময় আধগলা মৃতদেহ। মৃতদেহের মাথার উপরে বসে আছে, ওটা কে? ওটা কে? দু হাতে চোখ ডলে দেখি মৃতদেহের মাথার উপর বসে আছে আমার শনি, আমার রাহু, আমার কেতু। এক দেহে যে আমার শনি, রাহু, কেতু, সেই মিশকালো এক চক্ষু বিড়াল। আগুনের মতো দাউ দাউ করে জ্বলছে তার একটা চোখ। আর আর তার গলায় ওটা কি? একটা দড়ি না? চেঁচিয়ে আঁতকে উঠে আমি কণ্ঠনালী চেপে ধরলুম সজোরে। অনুভব করলুম আমার ঘাড়ের চামড়া কেটে কেটে যেন বসছে একটা দড়ি, সেটা ফাঁসির দড়ি। নমস্কার, শেষ হলো আজকের গল্প। আবার দেখা হবে কালকে।